স্বাগতম, শুভ সন্ধ্যা। এই সময়টা ভেরি ক্রুশিয়াল, যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টের উপর নির্ভর করছে তারা বিজ্ঞান পাবে কি না পাবে, বা পেলেও ভালো স্কুল। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে রয়েছে তাদের কাছেও প্রশ্ন যেটা থাকবে, বা সিবিএসসি আইএসসি বলুন বা আইসিএসসি বলুন, তাদের কাছেও ওই প্রশ্নটা থাকবে যে তারা কতটা ভালো রেজাল্ট করতে পারে। কারণ যে প্রতিষ্ঠান বা যে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে কথাগুলো বলছি, তারা ভারতবর্ষের অন্যতম সেরা ইনস্টিটিউশন আইএম গ্রুপ, অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং তার সঙ্গে থাকা দুটি বিশ্ববিদ্যালয়। একটি হচ্ছে কি ইউইএম, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট জয়পুর, যার ভাইস চ্যান্সেলর আমার পাশে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি। ওয়েলকাম স্যার। নমস্কার। এবং আরেকটি ইউইএম রয়েছে আমাদের কলকাতার নিউ টাউন। এছাড়া সল্টলেকে তো আইএম কলেজ রয়েছেই। আইএম গ্রুপের ডাইরেক্টর বা পরিচালক প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী উপস্থিত রয়েছেন আমার বাদিকে। এবারে যেটা আমাদের আশু কর্তব্য সেইটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার যে ব্যাপারটা থাকছে স্যার, এটা তো বাস্তব যে পরিমাণ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তার 0.5%ও আপনার কলেজের চান্স পাবে। 0.5%, মোর দেন ল্যাক্স ন্যাচারাল। কিন্তু কোন 0.5% সেটা আমরা কেউ জানি না, কারণ তারা এই লাখখানেক ছাত্রছাত্রীর মধ্যে রয়ে গেছে। সুতরাং এটা তাদের পক্ষে একটা চ্যালেঞ্জ। লটারি যেমন হয় না যে যার ভাগ্যে রয়েছে সে বেরোবে, এখানে ভাগ্যের ব্যাপার। এখানে হচ্ছে কি শিক্ষা ফাঁকিবাজির কোনো জায়গা। এই শিক্ষার জায়গা থেকে যারা এগিয়ে থাকবে তারা সুযোগ পাবে, নতুবা পাবে না। এবং একবার পাওয়া মানে কি কি হবে সেটা পরের ধাপে আসে। তো সেই প্রারম্ভিক জায়গাটা যদি একটু ধরেন। দেখুন, আমাদের আপনি ঠিক কথা বললেন যে দেখুন, একটা সিট লিমিটেশনস তো ডেফিনেটলি সব ইনস্টিটিউটেরই রয়েছে, আমাদেরও রয়েছে। ফলে যতজন পরীক্ষা দিচ্ছে তার সত্যিই হয়তো 0.5%ও আমাদের ইনস্টিটিউটে তো পড়বে না। কিন্তু আমাদের ইনস্টিটিউটে কিভাবে পড়া যায় সেটা একটু বলি। আমি প্রথমতই খুব গর্বের সাথে বলবো, যেটা প্রসূনদা হয়তো একটু ছুঁয়ে গেলেন, যে আমাদের আইএমএম গ্রুপে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয় বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড পরীক্ষা দেয় বা আমাদের IMJEE পরীক্ষা দেয়, তাদের থ্রুতেই আমাদের অ্যাডমিশনটা হয়। এবং আমি দেখতে পাই সবসময় যে টপ 0.1% লোকই কিন্তু আইএমইএম গ্রুপে চান্স পায়। এটা যার ফলে আমরা সবসময় হয়তো সব খুব ভালো ছাত্রছাত্রীদের নিয়ে ডিল করি, বা আমাদের কাছে তারাই আসে। এবং তারা যার জন্য জীবনে আমরা তো সবসময় তাদের ইনপুট খুব ভালো, প্রসেসিংটা আমরা ভীষণ যত্ন সহকারে করি। তার ফলে ডেফিনেটলি আউটপুট খুব ভালো। তারা পৃথিবীর আজকে যে কোনো বড় অর্গানাইজেশন যদি আপনি ভাবেন, সেখানে টপ পজিশনে কোথাও না কোথাও আপনি আইএম বা ইউএম স্টুডেন্টদের পাবেনই। তা কিভাবে আমাদের এখানে ভর্তিটা হয় সেটাও একটু বলে দিই। সেটা হচ্ছে যে একটা পরীক্ষা হয়, আমরা নিজেদের পরীক্ষা আমাদের, যেটা আমরা IEMJEE আমাদের পরীক্ষাটার নাম। এই পরীক্ষাটার নামটা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন বা ইন্টারনেটে যে কোনো ওয়েবসাইটে সার্চ করেন IEMJEE সার্চ ইঞ্জিনে গিয়ে, তাহলে আপনি দেখতে পাবেন IEMJEE 2026 লিখবেন, যাতে ভুল করেও পুরনো কোনো তে না চলে যান। IEMJEE 2026 লিখবেন, আপনি সেখানে আমাদের ওয়েবসাইটে ঢুকে পড়তে পারবেন। সেখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বা আপনি ডাইরেক্টলি আমাদের ওয়েবসাইটে ঢুকেও IEMJEE 2026 অ্যাপ্লিকেশন বাটন পাবেন। ওখানে ক্লিক করে আপনার ফর্ম খুলবে, সেখানে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করে আপনি সাবমিট করার সময় আপনার থেকে ভেন্যুটা কোথায় আপনি চুজ করছেন, কোন ভেন্যুতে গিয়ে দেবেন, কলকাতাতে না জয়পুরে না কোথায়, সেই ভেন্যুটা আপনাকে দিতে হবে। আপনাকে একটা ডেট চুজ করতে হবে, ওরাই সাজেস্ট করবে ডেটটা। ওই ডেটের আন্ডারে গিয়ে আপনাকে কয়েকটা অপশন দেবে, সেখান থেকে গিয়ে ডেট আর স্লটটা বুক করে তাতে আপনার অ্যাডমিট কার্ডটা জেনারেটেড হবে। আপনি সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট নিয়ে নেবেন, নিয়ে সেই দিন সেই সময় এসে পরীক্ষা দেবেন। এবং পরীক্ষার রেজাল্ট আমাদের ওয়েবসাইটে আসবে। সেই ওয়েবসাইট থেকে আপনি ওই ওয়েবসাইট থেকে IMJEE ওয়েবসাইটের ভেতরেই ঢুকে আপনি রেজাল্টটা চেক করতে পারবেন। সেখানে লেখা থাকবে আপনি সিলেক্টেড হয়েছেন কি হননি, এবং যদি সিলেক্টেড হন কোথায় কোন সময় আসতে হবে সেটাও লেখা থাকবে।
এইটা বাদ দিয়ে আমাদের কিন্তু ভর্তি হওয়ার আর কোনো মেথড নেই। এটা আমি একটু জোর গলায় বলছি, আপনারা যারা শুনছেন কাইন্ডলি এই কথাটা শুনে নিন যে আমাদের মেথড কিন্তু হচ্ছে খুব সিম্পল। আপনারা IMJEE পরীক্ষা অ্যাপ্লাই করবেন। সেটা যদি আপনার ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে পরীক্ষাটার নাম IMCET, সেটাও বলে দেওয়া দরকার। IMCET পরীক্ষা দেবেন। পরীক্ষা দিয়ে সেখানে আপনার অ্যাডমিট কার্ডে যে সময়ে যেদিন আসতে বলবে সেখানে এসে পরীক্ষা দেবেন। তারপরে রেজাল্ট ওই ওয়েবসাইট থেকেই দেখবেন। সেখানে যেই দিন যেই সময় আপনাকে আসতে বলবে, যদি আপনি সিলেক্টেড হন তাহলে সেই দিন সেই সময়ে আসবেন। এটা বাদ দিয়ে আমাদের অ্যাডমিশনের আর কোনো রকম কোনো মেথড নেই। যদি কেউ কোনো ফোন আপনার কাছে আসে যে এই সময় এই দিন এই জায়গায় চলে এসো পরীক্ষা দিতে, তাহলে জানবেন যে সেটা আমরা করছি না, সেটা অন্য কেউ করছে। আপনি সেই পথে হাঁটবেন না। পথ খুব সিম্পল, পথ এই একটাই। এবং IMJEE পরীক্ষাটা দেওয়ার পরেও এটা কিন্তু ট্রু যে 60% মার্কসটা থাকতে হবে মিনিমাম। IMJEE পরীক্ষা দিয়ে তো টপ ডেফিনেটলি ওই 0.5 যেটা আপনি বলছিলেন সেটাই সিলেকশনটা হবে। আর বাকিদের তো বুঝতেই পারছেন সিলেকশনটা যেটা হবে না, না হলে অ্যাডমিশনের কোনো অপশন নেই। কিন্তু 60% মার্কসটাও থাকতে হবে। তা 12-এর রেজাল্ট এখনও বেরোয়নি, সেজন্য ক্লাস 10-এর রেজাল্টে যদি 60% থাকে সেটা আপাতত আমরা ফ্ল্যাগ হিসেবে রাখছেন। হ্যাঁ, কিন্তু ভবিষ্যতে 12-এ 60% মার্কসটাও থাকতে হবে, কারণ অ্যাডমিশনটা তো মোটামুটি মার্চের শেষে বা এপ্রিলের শুরু থেকে শুরু হবে। তা সেই জন্য আপনারা দেখবেন যে ওই মার্কসটাও তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। কি কি কোর্স সেটাও একটু বলে দিই, যখন কথাটা উঠলো। ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপি। ডোমেনগুলো বলে দিলাম, স্কুলগুলো। ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ল, হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট এবং ফিজিওথেরাপি, এই হচ্ছে ডোমেনগুলো। এবার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ডেফিনেটলি বিটেক আছে, এমটেক আছে। বিটেকের মধ্যে আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আমি আশা করি মিস করছি না কিছু, যদিও কম্পিউটার সায়েন্সের আরও অনেক ডোমেন আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলে আছে, আবার কম্পিউটার সায়েন্স উইথ IoT স্পেশালাইজেশন আছে, কম্পিউটার সায়েন্স ইন ব্লকচেইন টেকনোলজি আছে, এরকম আলাদা আলাদা স্পেশালাইজেশন আছে। এমটেকেও এইগুলোই রয়েছে। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেখানে BCA অ্যান্ড MCA পড়ানো হয়। এগুলো সব 4 বছরের কোর্স এখন, কোনোটাই 3 বছর বা 2 বছরের কোর্স নয়। আন্ডার গ্র্যাজুয়েট এখন সব 4 বছরের কোর্স, ফলে BCA MCA আছে। বিটেক পড়তে গেলে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই আসতে হবে। BCA পড়তে গেলেও আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। তবে যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, কম্পিউটার সায়েন্স থেকে থাকে, তাহলে আপনি BCA পড়তে পারেন। পড়ে আপনি MCA করতে পারেন, সেটাও আমাদের আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনসের আন্ডারে। ম্যানেজমেন্টে BBA অ্যান্ড MBA আছে, সেটা আপনি কমার্স, আর্টস বা সায়েন্স যে কোনো লাইন থেকে আসতে পারেন। BBA 4 বছরের কোর্স, MBA আবার 2 বছরের কোর্স। সেখানে ফাইন্যান্স এবং সিস্টেমস এবং আজকের দিনে যা যা আপনি ভাবতে পারেন, HR, মার্কেটিং, সবকটা স্ট্রিমই রয়েছে। আমাদের ডুয়াল স্পেশালাইজেশন পড়ানো হয়, মানে দুটো স্ট্রিমে আপনি স্পেশালাইজেশন নিতে পারেন, প্লাস আলাদা করে একটা ইন্ডাস্ট্রি স্পেশালাইজেশন করতে পারেন। এছাড়া ম্যানেজমেন্ট লাইন ছাড়া বললাম লতে আমাদের আছে BBA প্লাস LLB, মানে শুধু LLB নয়, BBA প্লাস LLB হচ্ছে 5 বছরের কোর্স, যেখানে আপনি BBAটাও পাবেন প্লাস LLBটাও পাবেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি যেমন ডেডিকেটেড ল প্র্যাকটিস করতে পারবেন এই কোর্সটা পড়ে, আবার কর্পোরেট, মানে আপনি কোনো কোম্পানিতেও খুব ইজিলি ঢুকতে পারবেন। সেই কোম্পানিতে আপনি ম্যানেজারিয়াল ফিল্ডে থেকে অ্যাজ আ লিগাল অ্যাডভাইজার আপনি কাজ করতে পারবেন। কারণ একজন ম্যানেজারের যদি লিগাল এক্সপার্টাইজ থাকে, তাহলে যে কেউ যারা আজকে বিভিন্ন ফার্মে কাজ করেন সঙ্গে সঙ্গে রিলেট করতে পারছেন যে না ফ্রম আ ম্যানেজারিয়াল পয়েন্ট অফ ভিউ যদি আপনার লিগাল অ্যাসপেক্টসগুলো সব জানা থাকে, তাহলে আপনি অনেক বেটার ম্যানেজ করতে পারেন কোম্পানিকে। সেই জন্যই আমরা BBA প্লাস LLB পড়াই 5 বছরের কোর্স। এছাড়া BHM, হোটেল ম্যানেজমেন্ট, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, যেটা 3 বছরের কোর্স। এটা পড়ে আপনি হোটেলে যেতে পারেন বা বিভিন্ন জায়গায় হসপিটালিটি সেক্টরে ঢুকতে পারেন। অ্যান্ড ফাইনালি ফিজিওথেরাপি, যদি আপনার মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা থেকে থাকে বাট কোনো কারণে MBBS আপনি পাচ্ছেন না, কিন্তু MBBS পেয়েও অনেক সময় কিন্তু আমাদের কাছে ফিজিওথেরাপি পড়তে ছেলেরা এসছে, সেটাও আমরা দেখেছি। যদিও সেটা সংখ্যাটা কম, কিন্তু যদি MBBS আপনার কোনো কারণে আপনার সফল হয়নি, তাহলে ফিজিওথেরাপি ইজ আ ওয়ান্ডারফুল অপশন। কারণ সেখানেও ইউ বিকাম আ ডক্টর, আলটিমেটলি আ ডক্টর অফ ফিজিওথেরাপি, যেখানে আপনি নামের আগে ডক্টর লিখতে পারবেন, শেষে PT লিখতে হবে, কিন্তু ইউ ক্যান
কল ইউর সেলফ আ ডক্টর, এবং আপনার নিজস্ব চেম্বার হতে পারে। আনলাইক নার্সিংগুলোতে আপনাকে কোনো ডক্টরের আন্ডারেই কাজ করতে হবে। ফিজিওথেরাপিতে আপনি অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করতে পারেন। এটা 4.5 বছরের কোর্স ছিল, কিন্তু এখন আবার পুরো ফিজিওথেরাপি কাউন্সিল হয়ে গিয়ে নতুন নিয়ম এসছে, যেখানে ফিজিওথেরাপি হ্যাজ বিকাম 5 years কোর্স লাইক মেডিকেল। 4 বছর আপনাকে কলেজে পড়তে হবে, 1 বছর আপনাকে কমপ্লিটলি হসপিটালে পোস্টিং নিয়ে সেখানে প্র্যাকটিক্যালি শিখতে হবে, অ্যান্ড দেন ইউ বিকাম আ ফিজিওথেরাপিস্ট। যে কোনো হসপিটালে আপনি চাকরি পেতে পারেন, বা আপনার নিজস্ব চেম্বার খুলে আপনি ফিজিওথেরাপি প্র্যাকটিস করতে পারেন। এইগুলো কোর্স। এবং ফিজিওথেরাপি পড়তে গেলে লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে আপনার সায়েন্স থাকতে হবে উইথ বায়োসায়েন্স, যেটাকে আমরা বলে থাকি। এটা থাকলে আপনি পড়তে পারবেন। আমি আশা করি সমস্ত কোর্স বলতে পেরেছি, এবং কিভাবে ভর্তি হতে হয় সেই জিনিসও আপনাদের আমি বোঝাতে পেরেছি। এইবারে প্রফেসর চক্রবর্তী, আপনার কাছে প্রশ্ন, বিং এ ডাইরেক্টর অফ দ্য অর্গানাইজেশন। আমি একটু আবার ইন্টারাপ্ট করছি আপনাকে, সরি। একটা কথা বললাম না, যদি কোনো জায়গায় কোনো আমার কথা শুনে যদি মনে হয় যে কোনো জিনিস আমি কভার করলাম না, বলতে ভুলে গেছি, বা আপনার প্রশ্ন আছে, তাহলে তলায় যে নাম্বার যাচ্ছে, সেখানে ফোন, ওয়েবসাইট যাচ্ছে, কাইন্ডলি সেখানে আপনারা ফোন করে কিন্তু ডিটেলস নিতে পারেন। আপনাদের ব্যাপারটা আজ নয়, আপনার প্রয়াত পিতা, 37 বছর ধরে প্রয়াত পিতা প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে আমি বিভিন্ন সময় কথা বলেছি, এবং সেটা সাম টাইম অফ 1999 অর 2000, ওই টাইমের কথা বলছি। খুব কলেজের কথা হতো। তিনি বলতেন যে দেখো, একটা ব্যাপার ঠিক যে আমরা অত্যন্ত কড়াকড়ি করছি, তার কারণটা হচ্ছে যে আমরা চাইছি যে সোসাইটির সেরা ছেলে মেয়েরা এখান থেকে বেরিয়ে আসুক, এখানে আনকম্প্রোমাইজড। এবং তার জন্য স্কুলে যেরকম কড়াকড়ি থাকে, একটা স্কুলে যে ডিসিপ্লিনটা মেনটেন করা হয়, সেটা এই টোটাল ব্যাপারটা যদি একটু বলেন, কেন, কি বৃত্তান্ত? হ্যাঁ, দেখুন, ডিসিপ্লিনটা আমাদের একটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল। আমরা সেটা 37 বছর ধরে রেখেছি, এবং সেটা IMMUM স্ট্যান্ডস ফর ডিসিপ্লিন। এবার ডিসিপ্লিনকে অনেকে মিসইন্টারপ্রিট করে, অনেকে মনে করে যে ডিসিপ্লিন মানে হয়তো মানে রাফ ব্যবহার, বা ডিসিপ্লিন মানে হয়তো এক্সট্রিম কড়াকড়ি। কোনোটাই নয়। ডিসিপ্লিন মানে হচ্ছে যে একটা হেলদি এনভায়রনমেন্ট, যেখানে যে পড়াশোনা করতে চায় সে যেন ডিস্টার্ব না হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। অনেক ইনডিসিপ্লিন জায়গায়, আমাদের IMUM না, কিন্তু অন্যান্য অনেক কলেজে যেখানে খুব ইনডিসিপ্লিন জায়গায় দেখবেন যে, ধরুন কেউ পড়াশোনা করতে চায়, কোনো স্টুডেন্ট, তার বন্ধু বান্ধব তাকে বলে তোকে পড়াশোনা করতে হবে না, তুই চল তো পার্টিতে চল তো। কিন্তু ডিসিপ্লিন জায়গায়, যেমনি IMUM এ, এসব জায়গার কোনো স্কোপ নেই। কারণ যারা উল্টো পাল্টা দিকে পথে একটা পা বাড়াতেই যাবে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু ধরা পড়ে যাবে। কেন? কারণ তার বন্ধুরাই বলবে যে না, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, আমরা পড়াশোনা করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করব, আমরা এখানে উল্টো পাল্টা ডিস্ট্রাকশনে নিজের ভবিষ্যৎটাকে খারাপ করব না। এই যে তাদের এম্পাওয়ার করা, এটাই কিন্তু ডিসিপ্লিন। এই যে প্রত্যেককে এম্পাওয়ার করা, প্রত্যেক ছাত্রছাত্রীকে, যে তুমি এখানে পড়াশোনা করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এসছো, তার জন্য তোমাকে সাপোর্ট করব। কেউ যদি ডিস্টার্ব করে আমাদের জানাও, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, নিয়ে তাকেও আমরা বোঝাবো যে তোমরা কেন মানে উল্টো পথে হ্যাঁ, কেন লিডারশিপ চাইছো। তুমি পড়াশোনা করে অ্যাচিভমেন্ট করে তুমি রেসপেক্ট চাও, তুমি চিপ পপুলারিটি বা উল্টো পাল্টা কাজে মন দিয়ে তুমি পপুলার হতে পারবে না, অন্তত আমাদের ইনস্টিটিউশনে। ডিসিপ্লিন মানে কিন্তু এটা, ডিসিপ্লিন মানে কিন্তু কোনো এক্সট্রা কড়াকড়ি বা এক্সট্রা রাফ ব্যবহার কোনোটাই নয়। ডিসিপ্লিন মানে প্রত্যেককে এনেবল করা, যেন তারা একটা সুন্দর পরিবেশ পায়, এবং সেই পরিবেশটাকে নষ্ট করার অধিকার কারোর নেই। সেটাই হলো ডিসিপ্লিন। এবং বিশ্বাস করুন, আমি দেশ বিদেশে যাতায়াত করতে থাকি, বিভিন্ন ইউনিভার্সিটি, আমি MIT-তে গেছি, স্ট্যানফোর্ডে গেছি, বিভিন্ন ভালো ভালো জায়গায় গেছি। সেখানে কিন্তু যা ফ্রিডম ভাবা যায় না, কিন্তু ভীষণ ডিসিপ্লিন জায়গা। আজকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আমি এক্স্যাক্ট যা বললাম, এক্স্যাক্ট তাই, প্রচন্ড ফ্রিডম আছে, কিন্তু ডিসিপ্লিন। অর্থাৎ একটা এক্সাম্পল দিচ্ছি, মানে কি, মানে হচ্ছে ধরুন মানে ওখানে কিন্তু এরকম বয়েজ হস্টেল, গার্লস হস্টেল, কারফিউ টাইম কোনোটাই নেই, কিন্তু ওখানে পড়াশোনার এতই পরিবেশ, এতই পড়াশোনার চাপ, অ্যাসাইনমেন্টের চাপ, অ্যাসাইনমেন্ট আপনাকে করে দিতেই হবে।
কোনো উপায় নেই, দিতেই হবে। সুতরাং হ্যাঁ, এটা ঠিক যে কোনো নাইট কারফিউ নেই বা কোনো রকম কোনো ছেলে মেয়েদের হস্টেল আলাদা নেই, কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীকে সমানে অ্যাসাইনমেন্ট, এক্সাম, ইন্টার্নশিপ, পেটেন্ট, স্টার্টআপস, ভাইভাস, সারাক্ষণ তারা সেই প্রোডাক্টিভ কাজকর্মে পড়াশোনায় ব্যস্ত থাকে এবং তারা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে। এবং যদি কোনো ব্যাড এলিমেন্ট সেইখানে বাধা দেয়, তাহলে কিন্তু অথরিটিরা ইমিডিয়েটলি সেই ব্যাড এলিমেন্টকে কনফ্রন্ট করে যে তুমি একাডেমিক পরিবেশকে কোনোভাবে তুমি নষ্ট করতে পারবে না। তো সেটাই বলছি যে আমাদের যেটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল হলো ডিসিপ্লিন। এটা মানে কিন্তু কোনো রকম রাফ ব্যবহার না, আমরা অত্যন্ত ফ্রেন্ডলি ব্যবহার, অত্যন্ত সাপোর্টিভ প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতি, বুঝতে পারছি। এবং ফ্রিডমও আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর ফ্রিডম আছে, তাকে যে কোনো প্রজেক্ট সে করতে পারে, ইন্টারডিসিপ্লিনারি প্রজেক্ট করতে পারে, তাকে ফান্ডিং দেওয়া হয়, স্টার্টআপ ফান্ডিং দেওয়া হয়, পেটেন্ট ফান্ডিং দেওয়া হয়, পাবলিকেশনের জন্য 50-এর ওপর কনফারেন্সেস আমরা করি, তার প্রচুর একাডেমিক ফ্রিডম আছে যে সে যে কোনো লাইনে নিজের ভবিষ্যৎ উজ্জ্বলভাবে করতে পারে। কিন্তু ডিসিপ্লিন কোথায় আসে? তাকে যদি কেউ ডিস্টার্ব করতে চায়, তাহলে কিন্তু অথরিটি থেকে ইমিডিয়েটলি তার পথটাকে কোনো রকম বাধা দেওয়া চলবে না। অর্থাৎ ধরুন কেউ বসে ক্লাসে পড়াশোনা শুনতে চাইছে, পাশে কেউ ডিস্টার্ব করছে, সেটা কিন্তু করা যাবে না। সেটা বোধহয় করেও না আপনাদের, করে না। আমি বলছি যে ডিসিপ্লিন মানে সেটা একদম মানে প্রথম থেকেই তাদের মধ্যে বুঝিয়ে দেওয়া হয় যে দেখো এখানে কিন্তু ডিসিপ্লিন মানে কিন্তু আমরা তোমার সবাই ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ কোঅপারেটিভ, ভীষণ এনকারেজিং, কিন্তু ডিসিপ্লিন মানে কিন্তু তুমি কাউকে ডিস্টার্ব করতে পারবে না। এবার ওইখানেই তো মানে ম্যাজিকটা। ডিসিপ্লিন যদি লাইফস্টাইল কেউ লিড করে, কেউ যদি ডিসিপ্লিন ভাবে পড়াশোনাটা ঠিক করে করে, প্রজেক্টস, অ্যাসাইনমেন্টস, কম্পিটিশনগুলোতে করে, তার কিন্তু ইনডিসিপ্লিন হতে সে চাইবেই না, তার সেই সুযোগটাও নেই, চাইবেও না। তো সুতরাং ডিসিপ্লিন আমাদের প্রথম থেকেই আমাদের ফাউন্ডেশনাল প্রিন্সিপাল বা পিলার বলতে পারে। এবং সেটাতে আমরা দেখেছি আমাদের ছাত্রছাত্রী যারা অন্যান্য জায়গায় অ্যালুমনিরা কাজকর্ম করেছে, তারা অ্যালুমনাই মিটে আসে, তারা বলে যে স্যার প্রথমেই ঢুকে আমরা বুঝতে পারিনি, তারপরে বুঝেছিলাম, এবং এখন আমরা কর্মক্ষেত্রে আমরা পদে পদে বুঝতে পারি যে অন্যান্য কলেজের যে ছাত্রছাত্রীরা যারা আসে তাদের সাথে কাজ করাই মুশকিল, কারণ তারা কথা রাখে না, টাইম রাখে না, তাদের কাজের কোয়ালিটি খারাপ, তারা প্রচণ্ড ইনডিসিপ্লিন। তো এই যে ডিসিপ্লিন, এই যে আমরা একটা এনভায়রনমেন্ট পেয়েছি, এটা কিন্তু আমাদের একদম 100% আমাদেরকে তুলে দিয়েছে, যাতে আমরা আজকে ইন্ডাস্ট্রিতে লিডিং পজিশনে আছি। এটা প্রত্যেকে বলে, প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করে যে এই যে ডিসিপ্লিন এনভায়রনমেন্ট, অত্যন্ত ফ্রেন্ডলি, অত্যন্ত টিচার স্টুডেন্ট রিলেশনশিপ খুব ভালো, সবসময় এনকারেজিং, সবসময় কোঅপারেটিভ, কিন্তু কাউকে ডিস্টার্ব করা চলবে না, কাউকে মানে পড়াশোনা করতে ব্যাঘাত করা বা বাধা দেওয়া চলবে না। ফলে এটা একটা চমৎকার দিক। এবং প্রফেসর চক্রবর্তী যেটা বলছিলেন যে বাস্তব, যে এখানে ডিসিপ্লিনের জায়গা থেকেও যেমন বাস্তব, এবং এখান থেকে যারা বেরিয়ে গিয়ে কেউ অস্ট্রেলিয়াতে রয়েছেন বা বিভিন্ন দেশে রয়েছেন, তারা আপ্লুত থাকেন এই এনভায়রনমেন্টের জন্য। এবং তাদের এখানে শুধুমাত্র তারাই নয়, বাইরে থেকে অধ্যাপকরাও আসেন, তারাও পড়াশুনো করান। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একটা অদ্ভুত ধরনের গুরুকুল তৈরি হয়ে রয়েছে, কিন্তু যেখানে দিন থেকে রাত সবাই সমান, সেটা কিন্তু ইউএন জয়পুর। কারণ সেখানে হোস্টেলেই থাকতে হয়, যারাই আসছেন তারা বিভিন্ন দিক থেকে। এটা চমৎকার ব্যাপার। এবং এই মানে হাউ ইউ আর এনজয়িং মানে দেখুন, আমার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আমি একটা ক্যাম্পাসের মধ্যে থাকতে পারছি, যে ক্যাম্পাসে সবসময় ছাত্ররা রয়েছে, একটা সবসময় একটা ভাইব্রেন্স, ডাইনামিসিটি একটা ক্যাম্পাসটার মধ্যে রয়েছে, সবসময় কিছু না কিছু হচ্ছে, এবং আমি স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করছি। আমার বয়সও কমে চলেছে, স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করছি, ওদের বয়সের সাথে একত্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তা যাই হোক, আসল কথা হচ্ছে যেটা, যে এমন একটা ক্যাম্পাস ইউএন জয়পুরে যেখানে স্টুডেন্টরা সবসময় আছে, সবসময় তারা পড়াশোনা করছে, ক্যাম্পাসের ভেতরে পড়ছে বা খেলাধুলা করছে,
একই ক্যাম্পাসের ভেতরে তারা পড়াশোনা করছে, বন্ধুরা এখন পড়ছে, সবাই একত্র হয়ে হোস্টেলের মধ্যে পড়ছে। যখন তারা খেলাধুলা করছে আবার সবাই একত্র হয়ে খেলাধুলা করছে। টিচাররা ওই ক্যাম্পাসেই আছে, যখন ইচ্ছা টিচারদের ঘরে যাচ্ছে, গিয়ে তার থেকে যদি কিছু হেল্প চাই সেই হেল্পটা নিচ্ছে, টিচাররা হেল্প করে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। রাতে যখন খেতে বসছে একই একটা ক্যান্টিনের মধ্যে সব টিচার স্টুডেন্ট একসাথে খেতে বসছে, ডিসকাস করছে, টিচারের সাথে পড়াশোনা ডিসকাস হচ্ছে, পড়াচ্ছে টিচাররা সেখানে দাঁড়িয়ে, কি একসাথে টিচাররাও থাকছেন? টিচাররা একসাথে থাকছে, একসাথে পড়াচ্ছে, খাচ্ছে একসাথে। এবং সন্ধ্যাবেলায় আপনি যদি যান দেখবেন ক্লাস চলছে, সন্ধ্যাবেলায় ক্লাস করাচ্ছে। রাত্রিবেলায় আপনি যদি দেখেন দেখবেন যে একটা ওয়ার্কশপটা খোলা রয়েছে, কেউ না কেউ কিছু না কিছু বানাচ্ছে, একটা টিচার তাকে হেল্প করছে, বা টিচার এসে খুলে দিয়ে গেছে, আবার আসবে কখনো সময় এসে দেখবে। লাইব্রেরি 24 ঘন্টা খোলা, আপনি রাতে যে কোনো সময় যান, গিয়ে দেখবেন যে রাতে ছেলেরা লাইব্রেরিতে পড়াশোনা করছে, রিডিং রুমে পড়াশোনা করছে। এই যে একটা এনভায়রনমেন্ট, পড়াশোনার এনভায়রনমেন্টটা, এর কোনো বিকল্প হয় না। দেখুন, বেঙ্গল থেকে দলে দলে ছেলে, মানে আমি খুব গর্বের সাথে বলবো, যত ছেলে বেঙ্গল থেকে আমাদের ইউএম জয়পুরে পড়তে যায়, খুব কমই ইউনিভার্সিটি আউটসাইড বেঙ্গল এত ছেলে বেঙ্গল থেকে যায়। এবং মানে সুবিধা যেটা, যে এই যে এত ছেলে যাওয়ার ফলে যে ওখানে একটা হোম, মানে পুরো অ্যাবসলিউটলি মানে ওর হোম আউটসাইড হোম টাইপের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, যেখানে ছেলেরা সত্যি একে অপরের সাথে খুব আনন্দ করে আছে। এবং এর ফলস্বরূপ আপনি দেখতে পাবেন যে আপনার যে ছেলে বা মেয়ে, সে অনেক বেশি স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, সে নিজের কাজটা নিজে করতে পারছে, এবং সত্যি সে তার মধ্যে যে ম্যাচিউরিটিটা এসছে সেটা আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। আমাকে অনেক সময় অনেক গার্জিয়ান বলে যে আমি দিয়ে এলাম 6 মাসের মধ্যে মানে এত ম্যাচিওর দেখতে পাচ্ছি, যে নিজে বুঝছে, অন্যের প্রবলেমটা ধরতে পারছে, অন্যকে হেল্প করতে এগিয়ে আসছে। মানে এই সত্যি জিনিসগুলো যেগুলো তৈরি হয়, এটা সত্যিই দেখার মতো। আপনি দেখুন, আজকে আমি খুব গর্বের সাথে বলবো, আপনি ইউএম জয়পুরে আপনি যদি দেখেন, আমরা গ্লোবাল র্যাঙ্কিংয়ে এখন ফিচার করছি। গ্লোবাল র্যাঙ্কিংয়ে খুব কম ইউনিভার্সিটি ইন্ডিয়া থেকে ফিচার করে, কিন্তু আমরা গ্লোবাল র্যাঙ্কিংয়ে ফিচার করছি। আপনি যদি দেখেন, আমাদের স্টুডেন্টরা প্রতি মাসে অন্তত আইআইটি এনআইটিতে গিয়ে 2 থেকে 3টে কম্পিটিশন জেতে। জাস্ট লাস্ট 1 মাসের মধ্যে তারা 5টা এনআইটিতে রোবোটিক্স জিতেছে। এবং জাস্ট 1 মাসের মধ্যে আপনি জাস্ট দেখবেন, আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন, বা আমার সোশ্যাল মিডিয়া যদি কখনো দেখেন সেখানে দেখতে পাবেন, কন্টিনিউয়াসলি ছেলেরা মানে জিতছে। এবং তারা আজকে ভালো ভালো জায়গায় চাকরি পাচ্ছে। আপনি মানে আপনি কোনো ভালো কোম্পানি আপনি খুঁজে পাবেন না যেখানে কোনো না কোনো ভালো পজিশনে আপনি আমাদের ছেলেদের দেখতে পাবেন না। তারা খুব ভালো করছে, এবং আমার মনে হয় এটাই সাকসেস। তারা সমানে উদ্ভাবন, যে আমরা বলি ইনোভেশন করে চলেছে কন্টিনিউয়াসলি, এবং নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে। আমরা নিজস্ব LLM বানিয়ে ফেলেছি এখন, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ChatGPT বা যেগুলো হয়ে থাকে তার মতো। এবং আমরা নতুন নতুন প্রোডাক্ট, AI বেস প্রোডাক্ট বানাচ্ছি, এবং এমন এমন ইনোভেশনস আমরা করছি যে ইনোভেশনসগুলো দেখলে আপনি সত্যি আপনার খুব ইন্টারেস্টিং লাগবে। প্রতিটা ছেলে AI মডেল বানাতে জানে, ফলে তারা আজকে টপ পজিশনস, AI এর যে টপ জবগুলো, সেই জবগুলো তারা গ্র্যাব করছে। তারা প্রত্যেকে ভালো ভালো চাকরি পাচ্ছে। আমার মনে হয় যে এই যে সাকসেস, ওভারঅল সাকসেস, এন্টারপ্রেনিউয়ার্স হচ্ছে, মানে এত বড় বড় কোম্পানি, আমি মানে খুব অবাক হয়ে যাই। আমার কাছে এসেছিল 2 বছর আগে, পাস আউট হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এত ভালো কোম্পানি করে? হ্যাঁ, দারুণ। কত টার্নওভার কত? বললো, স্যার গত বছর টার্নওভার ছিল অ্যারাউন্ড 60 lakhs। আমি খুব খুশি হলাম। জাস্ট 1.5 বছর মতো হয়েছে ওর কোম্পানি সবে স্টার্ট করেছে। আরও এর চেয়েও বেটার অপশন আছে, কিন্তু আমার কাছে এসেছিল 2 দিন আগে বলে আমি আপনাকে 2 দিন আগের কথাটা বললাম। কন্টিনিউয়াসলি তারা কোম্পানি ফর্ম করছে, তারা বড় বড় তার কোম্পানিতে অন্য ছেলেদের চাকরি দিচ্ছে। এই যে সাকসেস, বেঙ্গল থেকে ওখানে গিয়ে এত এত ছেলে এত সাকসেস পাচ্ছে, আমার মনে হয় এটা একটা সত্যি আমরা নিজেদের খুব গর্বিত মনে করি। আমি মনে করি যে স্টুডেন্টরা ভালো করছে, তাদের সাকসেস, উই আর রাইডিং অন দ্য সাকসেস অফ দ্য স্টুডেন্টস, অ্যান্ড দে আর রিয়েলি মেকিং ইট বিগ। অ্যান্ড ইউএম জয়পুর হ্যাজ রিয়েলি শাইন্ড অ্যাজ আ নেম। আজকে জয়পুরে, রাজস্থানে গেলে আপনি যদি যে কোনো কাউকে এডুকেশন লাইনে যদি 3টে বা 4টে বা 5টা ইউনিভার্সিটির নাম বলতে বলেন, সবসময় তারা ইউএম জয়পুরকে বলবে। তারা বলে যে সত্যি খুব কোয়ালিটি এডুকেশন দেয়, এবং এডুকেশন ফোকাসড অলওয়েজ। এবং সঙ্গে সঙ্গে আমরা শুধু যে পড়াশোনাই তাই নয়, তার সাথে খেলাধুলায় আজকে ধরুন পুরো ইন্ডিয়া থেকে লোকজন খেলতে আসছে। AIU, যেটা অল ইন্ডিয়া ইউনিভার্সিটিজ, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ, যে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, সেই অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সমস্ত খেলা, অনেক খেলা, আমাদের বছরে অন্তত 2 থেকে 3টে খেলা আমরা হোস্ট করি। সেখানে
ছেলেরা আসে। এআইসিটির বড় বড় প্রোগ্রাম আজকের দিনে আমরা হোস্ট করি। এআইসিটি হ্যাজ ডিক্লেয়ার্ড অ্যাজ আ মেন্টর ইনস্টিটিউট ইন ইনোভেশনে 200টা মেন্টর ইনস্টিটিউট আছে ইন্ডিয়ায়, উই আর ওয়ান অফ দেম। আমরা 5টা অন্যান্য ইউনিভার্সিটি বা স্কুলকে আমরা মেন্টারিং করছি ইন ইনোভেশন। এসব জিনিসগুলো রয়েছে। এছাড়া কালচারাল অনুষ্ঠান তো থাকছেই। হ্যাঁ, এবং ইনোভেশনে দেখুন আজকে যে ইনোভেশন আইআইসি র্যাঙ্কিংস হয়, আপনি যদি দেখেন গত 5 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি টপ 3টে পজিশনের মধ্যে আছি। বা এনপিটিএল যে পরীক্ষা, একটা কমন পরীক্ষা, যে পরীক্ষায় সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা বসে একটা জায়গায় দেখে যে তারা কোন জায়গায় রয়েছে। কারণ ধরুন আমার ইউনিভার্সিটিতে যে ফার্স্ট হলো সে তো আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট, সে অন্য জায়গায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তো জানা গেল না। ধরুন এক্সএক্স ইউনিভার্সিটিতে ফার্স্ট বয়, সে পুরো গ্লোবালি বা ইন্ডিয়াতে ন্যাশনালি কোন জায়গায় দাঁড়িয়ে সেটা তো দেখতে পেলেন না। সেইটার জন্য একটা পরীক্ষা আছে এনপিটিএল। সেই পরীক্ষাতে গত 9টা সেশন ধরে অলওয়েজ আইদার আমরা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড পজিশনে রয়েছি। তার জন্য আমাদের বিশেষ করে আলাদা করে এনপিটিএল একটা অ্যাওয়ার্ড দিয়েছে এই কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। ফলে এই সবগুলো হচ্ছে, আমি খুবই গর্বিত বোধ করি এবং আমি মনে করি যে বেঙ্গল থেকে যে এত ছেলেরা আপনারা আসছেন বা ছেলেদের পাঠাচ্ছেন, আপনারা আরও পাঠান। মানে বাইরে থেকে পড়বে, 4 বছর বাইরে থেকে পড়বে, বিশ্বাস করুন ভবিষ্যতে তার এমন ক্যাপাবিলিটি হবে সে যখন চাইবে কলকাতায় ফিরতে পারবে। তার ক্ষমতা এতই বেড়ে যাবে যে তার যখন ইচ্ছা মনে হবে যে আজকে কলকাতায় ফেরা দরকার, কলকাতায় ফিরতে পারবে। কারণ জব তার জন্য মানে এত জব অপশন হয়ে থাকবে যে সে যে কোনো জবে নিজেকে অ্যালাইন করে নিতে পারবে এবং টপ পজিশনে যেতে পারবে। ফলে 4 বছর আপনি যদি ব্যয় করেন টু ইউনিভার্সিটি আউটসাইড অফ বেঙ্গল, তাহলে আমার মনে হয় আপনার ছেলেকে আপনি সত্যি মানে একদম স্বয়ংসম্পন্ন করে। অ্যাডমিশন টেস্টের ওটা একটু বলে দেবেন আরেকটু। অ্যাডমিশন হচ্ছে আপনার IMJEE বলে একটা পরীক্ষা আছে। IMJEE দুটোর একটাই সেম মেথড, IMJEE 2026। এটা সার্চ করুন গুগলে, সার্চ করে ফর্মটা ফিল আপ করুন। এই ফর্মের থেকে আপনারা অ্যাডমিট কার্ড ফিল আপ করার পর অ্যাডমিট কার্ড পাবেন। যে ডেট এবং যে ভেন্যু আপনি চুজ করবেন ওখানে ফর্মটা ফিল আপ করার সময় সেই ডেট ভেন্যু অনুযায়ী আপনার কাছে অ্যাডমিট কার্ড আসবে। সেইখানে এসে পরীক্ষা দেবেন, যেখানে যে ভেন্যু দেখাবে সেই ডেট সেই সময় এসে ওই ওয়েবসাইটেই তারপর মানে 24 ঘন্টা বা 48 ঘন্টা পর থেকে দেখতে থাকবেন, আপনার রেজাল্টটা পাবলিশ হবে। সেখানে লেখা থাকবে কোন দিন কোন সময় কোথায় যেতে হবে, সেখানে এসে আপনি অ্যাডমিশন নেবেন। এটা ছাড়া আর কোনো অ্যাডমিশনের মেথড আমাদের নেই। কাইন্ডলি গো বাই দিস মেথড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জানতে পারলাম ভর্তি হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া। প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী তিনি জানালেন তাদের ডিসিপ্লিনের কথা। প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি ভাইস চ্যান্সেলর UM জয়পুর, তিনি জানালেন যে কি পদ্ধতি দিয়ে তারা এগোচ্ছেন এবং খুব ফ্রেন্ডলি ব্যাপারটা। কিন্তু ভর্তি হওয়ার ব্যাপারটা কিন্তু একদম ডিফারেন্ট এবং সেটার জন্য আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার রয়েছে, এনি প্রবলেম আপনি CTBNও ফোন করতে পারেন, আপনি UEMও ফোন করতে পারেন। আজকের মতো শেষ করতে হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট উইকে। ততক্ষণের জন্য নমস্কার।